বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 3 ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের আজকের ফৌজদারি কার্যবিধির ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 10-এর খ। 10-এর খতে কি আলোচনা করতে দেখেন যে যারা যারা ভাবতেছেন যে দশের খ পর্যন্ত পড়ে ফেলছি, 10 পর্যন্ত আমরা কি কি পড়লাম, 10 পর্যন্ত যা যা পড়ছি প্রথমত আপনি ইউটিউব লেকচারে পাবেন, আর দ্বিতীয়ত না পেলেও সমস্যা নাই, শুক্রবার সকাল থেকে আমরা একেবারেই প্রথম থেকে আবার শুরু করব। তো এখানে টেনশনের কিছু নাই। আচ্ছা, 10-এর খ দেখেন, ফৌজদারি আদালতের এখতিয়ার বা অনুসন্ধান ও বিচারের স্থান সম্পর্কে আলোচনা করুন। ফৌজদারি আদালতের এখতিয়ার মানে একটা ফৌজদারি আদালতের কি কি এখতিয়ার আছে বা কোন কোন বিষয়ে সে বিচার করতে পারে। অথবা অনুসন্ধান ও বিচারের স্থান, অনুসন্ধান ও বিচারের স্থান মানে হলো যে একটা ফৌজদারি মামলা, অপরাধ হয়েছে এক জায়গায়, আসামি মারা গেছে আরেক জায়গায়, বা একাধিক জায়গায় নিয়ে হলে মামলাটা কোন জায়গায় দায়ের হবে, এই সম্পর্কে আলোচনা করেছে ফৌজদারি কার্যবিধির 177 থেকে কত 189। কত বলেন? 177 থেকে 189। দেখেন ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 ধারা পর্যন্ত, এখানে ধারা শব্দটা বাদ আছে, ফৌজদারি কার্যবিধি 177 থেকে 189 লেখেন ধারা পর্যন্ত। ফৌজদারি কার্যবিধির 177 থেকে 189 ধারা পর্যন্ত অনুসন্ধান বা বিচারের স্থান সম্পর্কে আলোচনা করা হয়েছে। অর্থাৎ কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান কোন স্থানের আদালতে হবে তার নির্ধারণের পদ্ধতি এই সকল ধারাগুলোতে আলোচনা করা হয়েছে। তো প্রথমেই আমরা চলে আসি ধারা 177, বিচার এবং অনুসন্ধানের সাধারণ স্থান। এটা আন্ডারলাইন করেন, সাধারণ স্থান। তো 177 ধারাটা একটু পড়ি। 177 ধারায় বলা হয়েছে, যে আদালতের এখতিয়ারাধীন স্থানীয় সীমার মধ্যে অপরাধটি সংঘটিত হয়েছে সেই আদালতে মামলাটির বিচার হবে। আপনি জাস্ট আপনার ভাষায় এখানে বইয়ের ভাষায় রিডিং পড়লেন, কিন্তু আমরা লিখবো কোন ভাষায়? নিজের ভাষায় বলবো যে 177 ধারার মূল কথা হলো, যে আদালতের এখতিয়ারের মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে বিচার হবে সেই জায়গায়। ধরেন হত্যা করতে ঢাকাতে, তাহলে বিচার হবে কোথায়? ঢাকাতে। এই কথাটাই বলছে 177। হত্যা করতে খাগড়াছড়িতে, বিচার হবে কোথায়? খাগড়াছড়িতে। যে জায়গার হত্যা করছে বা যে জায়গায় ঘটনা ঘটছে, অপরাধ ঘটছে, সেই জায়গায় বিচার হবে। এটাই কত বলছে? 177। এই যে দেখেন, ক খকে ঢাকায় খুন করে, 177 বিধান অনুসারে কয়ের বিচার হবে ঢাকার ফৌজদারি আদালতে। কেন ঢাকার ফৌজদারি আদালতে বিচার হবে বলেন? কারণ 177 ধারায় বিচার হয়েছে মানে 177 ধারায় অপরাধ হয়েছে যে জায়গায়, বিচারও সেই জায়গায়। তাহলে 177 ধারা যদি বইতে মানে আপনি যখন লিখবেন, এমন না যে এই জায়গায় যা আছে হুবহু ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করা লাগবে, বিষয়টা তা না। আপনি লিখবেন যে যে আদালতের এখতিয়ারের মধ্যে অপরাধ সংঘটিত হয়েছে বা যে জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে বিচার হবে সেই জায়গার ফৌজদারি আদালত। কথা শেষ। কত ধারা? 177। এবং উদাহরণ নিজের মতো করে একটা বানাই দিবেন। এই জায়গায় আমি খুনের উদাহরণ যে দিতে হবে এমন কোনো কথা নাই। অমুক অমুক রে গুরুতর জখম করে ঢাকায়, সো বিচার হবে কোথায়? ঢাকায়। ঠিক আছে। তারপরে দেখেন, বিভিন্ন দায়রা বিভাগে মামলা বিচারের আদেশ দেওয়ার ক্ষমতা। 178 ধারার বিধান অনুসারে এক ফৌজদারি আদালতের এখতিয়ারের মধ্যে সংগঠিত অপরাধের বিচার গোল দেবেন সরকার নির্দেশ দিলে অন্য ফৌজদারি আদালতে অনুষ্ঠিত হতে পারে। এটার অর্থ কি? এটার অর্থ হলো যে আমি উপরের যে উদাহরণটা বললাম যে ক খরে খুন করছে কোথায়? ঢাকায়। এখন আমরা তো জানি মামলার বিচার হবে কোথায়? ঢাকায়। বিচার হবে ঢাকায়। এখন ভাই, ঢাকায় তো বিচার হবে, এখন যে কোনো কারণে হোক ঢাকায় বিচার হওয়া যাচ্ছে না, রাজনৈতিক চাপ থাকতে পারে জনগণের, আহ মানে ওই ঢাকায় সাধারণত, আমি গোপালগঞ্জের একটু উদাহরণ দিই। গোপালগঞ্জের একটা ঘটনা ঘটছিল যে কয়েকজন ব্যক্তি পূজার সময় আর একজন ব্যক্তির হত্যা করছে। হ্যাঁ, হিন্দুরা হচ্ছিল মামলার আসামি। তো পরবর্তীতে গোপালগঞ্জ আদালতে তাদের পক্ষে কেউ অ্যাডভোকেসি করে না, বা করতে আসলেও অন্যান্যরা তাদের কি করে, অ্যাডভোকেসি করতে দেয় না। মানে এই জায়গার বিচার প্রক্রিয়া কি হচ্ছিল? বাধাগ্রস্ত হচ্ছিল। তাহলে যদি কোনো জায়গায়, যদি কোনো কারণে বিচার ঠিকঠাক মতো না হয়, তদন্ত ঠিকঠাক মতো না হয়, অনুসন্ধান ঠিকঠাক মতো না হয়, তাহলে এই অনুসন্ধান বা বিচারের স্থান সরকার নির্দেশ দিলে অন্য কোনো জায়গাও হতে পারে। কত ধারায়? 178। বুঝতে পারছেন? তাহলে 177-এর বিচার সরকার নির্দেশ দিলে অন্য কোথাও হতে পারে। এটা কত? 178। উদাহরণ দেখেন,
ক খ কে ঢাকাতে খুন করে 177 ধারা বিধান অনুসারে খ এর খুনের জন্য ক এর বিচার ঢাকাতে হবে। কিন্তু কোনো কারণে যদি ঢাকাতে ক এর বিচার না করা যায়, তবে সরকার নির্দেশ দিলে অন্য যে কোনো আদালতে খ কে হত্যার জন্য ক এর বিচার হতে পারে। বাট এই জায়গায় নির্দেশটা দিবে কে? নির্দেশটা দিবে সরকার। তাহলে 177 178 বুঝছেন আপনারা? 177 অপরাধ যে জায়গায় বিচার সেই জায়গায়, এটা হলো 177। আর সরকার নির্দেশ দিলে অন্য জায়গায় বিচার হতে পারে, এটা কত? 178। ক্লিয়ার? এবার চলে আসে আমরা, যেখানে অপরাধ সংগঠিত হয়েছে বা যেখানে হবে, যেখানে হয়ে গেছে, যেখানে পরিণাম দেখা দিয়েছে, এটা একটু ঠিক করে নিন। যেখানে পরিণাম দেখা দিয়েছে, যেখানে অপরাধ সংগঠিত হয়েছে বা যেখানে কি পরিণাম দেখা দিয়েছে, এটা আমি একটু আগে বুঝাই, তারপরে আমরা পড়লে সোজা হবে আরো। ভাই, কথা হলো যে যে জায়গায় অপরাধ ঘটছে বা যে জায়গায় পরিণাম দেখা দিছে, ধরেন একজন ব্যক্তিরে আহত করা হয়েছে। 2 দিন আগে আমরা জানলাম যে খুলনা আদালত প্রাঙ্গণে হত্যা করা হয়েছে গুলি করে। ধরেন ওই লোকরে যখন গুলি করলো, সে গুলি গুলি করছে তো খুলনা, এখন তারে উচ্চতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসছে, এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে তারা মারা গেছে, উদাহরণস্বরূপ। তাহলে ঘটনা ঘটছে কোথায়? খুলনা। মারা গেছে কোথায়? ঢাকায়। তার মানে ঘটনা ঘটছে ঢাকাতে, খুলনাতে। পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে কোথায়? ঢাকাতে। ঘটনা ঘটছে খুলনাতে, পরিণাম বা ফলাফল দিয়েছে কোথায়? ঢাকাতে। তাহলে এই অপরাধের অনুসন্ধান বা বিচার মানে মামলাটা কোথায় হবে? খুলনায়ও হতে পারে, ঢাকাতেও হতে। বুঝেন কিনা? যদি এরকম হতো, উদাহরণস্বরূপ বলি যে তারে গুলি করছে খুলনায়, এরপরে তার উচ্চতর চিকিৎসার জন্য নিয়ে গেছে ধরেন ফরিদপুরে, বোঝানোর সাথে বলতেছি, ফরিদপুরে 5 দিন থাকার পরে ওখানে অবস্থার উন্নতি হয় নাই, এরপরে নিয়ে গেছে ঢাকা মেডিকেল কলেজে, তখন সে মারা গেছে ঢাকাতে। তাহলে মামলা খুলনায়ও হতে পারে, ফরিদপুরে হতে পারে, ঢাকাতেও হতে পারে। বুঝতে পারছেন? যদি আরো কয়েক হসপিটালে রাখতো, তাহলে আরো কয়েক জায়গাও হতে। তাহলে যেখানে ঘটনা ঘটেছে আর যেখানে পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। কত ধারা? 179 ধারা। এই যে দেখেন, আমরা যদি একটু পড়ি যে, জি, আচ্ছা, আমাদের আগে আমি পড়ি, তারপরে আপনার সকল প্রশ্নের উত্তর আছে। দেখেন, 179 ধারায় বলা হয়েছে, অপরাধ যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে সংঘটিত হয় সেই আদালতে, অথবা যে আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে অপরাধের গোল দিবেন পরিণাম, পরিণামের নিচে লেখেন ফলাফল, পরিণামের নিচে কি লিখবেন? ফলাফল। পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে, সে আদালতে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচার করা যাবে। তাহলে এই ধারাগুলো কিন্তু এমন না যে বইয়ে যা আছে আপনার তাই লিখতে হবে। আমি সবসময় আপনাদের উৎসাহিত করি যে যে কোনো জিনিস আপনি লিখবেন কি ভাষায়? নিজের ভাষায়। আমি পড়লাম বইয়ের ভাষায়, কিন্তু আমি এটা তুলে ধরবো কি ভাষায়? নিজের ভাষায়। উদাহরণস্বরূপ, আপনি যখন একটা একটা সিনেমা দেখবেন, ধরেন আপনি একটা সিনেমা দেখলেন, একটা মুভি দেখলেন, তখন আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে, আপনারা যদি কেউ জিজ্ঞাসা করা হয় যে আপনারা যদি কেউ প্রশ্ন করে যে এই সিনেমাতে তোমার কাহিনীটা একটু বলো, তো কাহিনী কি আপনার ওই সংলাপ পুরোটা মনে আছে? যে শাকিব খান কি বলছে, শাবনূর কি বলছে, ওয়ার্ড বাই ওয়ার্ড তো মনে নাই, কিন্তু আপনি তো একটা থিম আপনার মনের মধ্যে গেঁথে ফেলছেন যে এখানে কে কি বলছে। বুঝেন কিনা? তখন এটা আলোচনা মানে তখন এটা আপনি আপনার নিজের ভাষায় বুঝালেন। তাহলে বিষয়টাও তাই। তো এখানে আপনি পড়লেন বইয়ের ভাষায়, বাট পরীক্ষার হলে আমি যদি বলি যে অপরাধ যেখানে ঘটছে সেখানে, বা অপরাধের পরিণাম বা ফলাফল যেখানে দেখা দিয়েছে, এই দুই জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। দুই জায়গায় হবে না কিন্তু, কোথায়? এক জায়গায়। সো এখানে একটা উদাহরণ পড়ি, দেখেন। উদাহরণ 1, ক খ কে খুলনায় গুরুতর জখম করে খ ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসারত অবস্থায় মারা যায়, ক এর বিচার খুলনা অথবা ঢাকা হতে পারে। পারে কিনা? কত ধারা? 179। উদাহরণ 2 দেখেন, গোপালগঞ্জ নামক আদালতে স্থানীয় সীমার মধ্যে ককে জখমের ভয় দেখানো হলো, তাহলে ভয় দেখাইছে কোথায়? গোপালগঞ্জে। এইভাবে ঘ নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে যে ব্যক্তি তাকে ভয় রেখেছিল তাকে সম্পত্তি অর্পণের জন্য প্ররোচিত করলো, মানে ঘ ঘ সমান সমান ধরলাম যে মাদারীপুর,
তারে ভয় দেখাইছিল গোপালগঞ্জে, আর জিনিসপত্র নিচে কোন জায়গা থেকে? মাদারীপুর। এই ক্ষেত্রে বলপূর্বক গ্রহণের অপরাধের বিচার ও অনুসন্ধান করা যেতে পারে গোপালগঞ্জ বা মাদারীপুর নামক আদালতে। মানে তারে ভয় দেখাইছে গোপালগঞ্জে, কিন্তু তার ধরেন গোডাউন আছে মাদারীপুর, মাদারীপুর থেকে তার কাছ থেকে জিনিসপত্র নিয়ে নিছে, বাট ভয় দেখাইছে কোথায়? গোপালগঞ্জ। আর জিনিসপত্র নিছে মাদারীপুর থেকে, তাহলে বিচার যে কোনো এক জায়গায় হতে পারে। 3 নাম্বারটা দেখেন, এইসব জায়গা থেকে এই ধরনের প্রবলেমেটিক প্রশ্ন হুবহু আসতে পারে, হুবহু এই প্রবলেমেটিক প্রশ্ন দিল সলভ করতে 3, 4, 5 নাম্বার থাকতে পারে। তাহলে আপনি যদি শুধু ধারাটা শনাক্ত করে নিজের ভাষায় ব্যাখ্যা দেন, এই জায়গা যত ছোটই লেখেন না কেন, আপনি 5-এর মধ্যে 3-এর নিচে কখনো পাবেন না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? উদাহরণ 3 দেখেন, এ, কমা দেন, ফুল স্টপ হয়েছে, কমা, এ চুয়াডাঙ্গা নামক আদালতের স্থানীয় সীমানার মধ্যে জখম প্রাপ্ত হয়। মানে তারে জখম করছে কোথায়? চুয়াডাঙ্গা। সি সমান সমান আমরা ধরি কি? চুয়াডাঙ্গা। জখমের প্রথম 10 দিন ওয়াই নামক ওয়াই সমান সমান মেহেরপুর ধরি, দেখেন জখমের প্রথম 10 দিন ওয়াই নামক মেহেরপুর নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে অবস্থান করে, তাহলে আহত হয়েছে কোথায়? চুয়াডাঙ্গা। প্রথম 10 দিন ছিল কোথায়? মেহেরপুরে। পরবর্তী 10 দিনের অধিক সময় জামালপুর নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে বসবাস করে, তাহলে আহত হয়েছে চুয়াডাঙ্গা, প্রথম 10 দিন ছিল মেহেরপুর, তারপরে 10 দিন ছিল কোথায়? জামালপুরে। তাহলে দেখেন, ওয়াই সমান সমান তো আমরা ধরছিলাম মেহেরপুর, মেহেরপুর ও জেড নামক আদালতের স্থানীয় সীমার মধ্যে তার স্বাভাবিক কার্যক্রম করতে ব্যর্থ হয়। এ কে গুরুতর জখম করার অপরাধে অনুসন্ধান ও বিচার হতে পারে চুয়াডাঙ্গা, মেহেরপুর বা জামালপুর আদালতের যে কোনো একটিতে। মানে তাহলে তার অপরাধের বিচার হবে কোথায়? চুয়াডাঙ্গা, মেহেরপুর বা জামালপুরের এই 3টার যে কোনো একটায়। হ্যাঁ বিথিকা, কি বলতে চাইছিলেন বলেন, বলেন। দাদার কথা নিয়ে হুম, বলেন বলেন। মানে দাদা বলছে কি হুম। যে কোথায় মানে মাঝখানে বললেন, রাস্তার মাঝ চলতে পারে, খুলনাতে ফরিদপুর গেল না, ফরিদপুর তো ঢাকা গেল, রাস্তার মাঝ ফরিদপুরে ঢাকায় আসলে মাঝখানে গেল ওই ব্রিজে মরে গেছে, খুলনার মাদারি ব্রিজে মরে গেছে। এখন কম কি হবে? এখন ব্রিজটা ব্রিজটা তো বর্ডারে অবস্থিত, হয়তো এখন লাইনে দাদার ফরিদপুর প্রশ্ন এরকম, মনে করেন ভারত আর বাংলাদেশে আইল আছে, আলির অর্ধেক মাথা গেল ভারতে, পাঁচটা তারপরে থাকলো বাংলাদেশে, তাহলে এখন মামলা হবে কোন জায়গায়, সেরকম প্রশ্ন চারদিক ফরিদপুর আর গোপালগঞ্জ যে জেলায় পড়বে সেই জেলায় থাকবে, আলির যদি আপনার ঢাকা পৌঁছন নেই তো, আপনার ঢাকা ধরাচ্ছেন। ঢাকা, আমি ঢাকা জেলা না থাকে জেলা সেই জেলায় হবে, আগের জেলা হবে, এতে বোঝে না। আচ্ছা, আহ তাহলে ঘটনা যে জায়গায়, মামলা সে জায়গায় 177। 77-এর বিচার সরকার নির্দেশ দিলে অন্য জায়গায় হতে পারে 178। ঘটনা যে জায়গায়, পরিণাম বা ফলাফল যে জায়গায়, এই 2 জায়গার যে কোনো বা 3 জায়গা বা 4 জায়গা যাই হোক না কেন, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে, এটা হতো 179। জি, আশা করি বুঝতে পারছেন। এখন আমরা চলে আসি চুরি, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি অপরাধের বিচার। কি কি? চুরি, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ ইত্যাদি অপরাধের বিচার। 181(2) ধারা অনুসারে আপনাদের এই সাব সেকশন মনে রাখার দরকার নাই, শুধু 181 দিয়ে স্টার আকারে লিখলেই হবে, বুঝছেন? 181 ধারা অনুসারে অপরাধজনক আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গের যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানে অধিক্ষেত্রের সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেছে বা সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ রেখেছে বা অপরাধটি সংগঠন করেছে। তার আগে আমার বুঝতে হবে যে অপরাধজনক আত্মসাৎ আর বিশ্বাসভঙ্গ এই অপরাধগুলো কিভাবে সংগঠিত হয়। আমি একটু বলি শুনেন। অপরাধজনক আত্মসাৎ হয়েছে হলো এরকম, অপরাধজনক আত্মসাৎকে বুঝাই, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আপনি একটা আংটি পেলেন, গোপালগঞ্জ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, গোপালগঞ্জের রাজপথে একটা আংটি পেলেন। এখন এই আংটিটা আপনি কার খুঁজে বের করার চেষ্টা না করে যদি নিয়ে নেন, তাহলে এটা হলো অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ। তাহলে আপনি যদি গোপালগঞ্জের আংটি পেয়ে গোপালগঞ্জেই নিয়ে নিছেন, আপনি গোপালগঞ্জেই বসবাস করেন, মামলা কোথায়? গোপালগঞ্জ। কিন্তু আংটিটা আপনি পেয়েছেন গোপালগঞ্জে, বিক্রি করছেন গিয়ে নড়াইলে, মানে সম্পত্তি পাইছেন গোপালগঞ্জে, আত্মসাৎ করছেন গোপালগঞ্জে, কিন্তু ওই যে অংশটি রেখেছেন বা রেখেছেন কোথায়? নড়াইল। তাহলে মামলা কোথায়? গোপালগঞ্জে অথবা নড়াইলে।
গোপালগঞ্জ অথবা নড়াইল। নড়াইলে। বুঝেন কিনা? আচ্ছা, এখন আসি বিশ্বাসভঙ্গ। বিশ্বাসভঙ্গ মানে হলো দীর্ঘদিন যাবত আপনাদের মধ্যে একটা বিশ্বাসের সম্পর্ক ছিল, বা আপনি কেউ কোনো চাকরি করে, তার মানে যে কোম্পানির সাথে আপনি চাকরি করেন সেই কোম্পানির সাথে আপনার কি আছে, বিশ্বাসের সম্পর্ক। বুঝেন কিনা? বাংলা সিনেমায় যেটা বহুল প্রচারিত, বাংলা সিনেমায় যতগুলো অপরাধ হয় তার মধ্যে একটা হলো অপরাধজনক বিশ্বাসভঙ্গ। অপরাধজনক বিশ্বাসভঙ্গ কিভাবে? যে আপনি বিদেশে গেছেন পরিবারে নিয়ে, নায়কের পিতামাতা বিদেশে গেছে পরিবার নিয়ে বেড়াইতে, আর দায়িত্ব দিয়ে গেছে তার ম্যানেজাররে যে তুমি আগামী 1 মাস আমার কোম্পানিটা সামলাও। কিন্তু এসে দেখলো, নায়কের পিতামাতা এসে দেখলো যে ফেক কোম্পানির নাম চেঞ্জ হয়ে গেছে, আর মালিক হয়েছে সেই ম্যানেজার। তার মানে ম্যানেজার বিশ্বাস ভঙ্গ করে ওই আত্মসাৎ করে ওই সম্পত্তিটা নিজের আত্মসাৎ কাছে। করছে, বিশ্বাস ভঙ্গ করছে, এটা বলে ক্রিমিনাল ব্রেচ অফ ট্রাস্ট। এখন ধরেন বিশ্বাস ভঙ্গটা করছে ঢাকায়, কিন্তু তার ফ্যাক্টরির যত মালামাল আছে এগুলো সে রাখছে কক্সবাজার রাখছে, বান্দরবন রাখছে, খাগড়াছড়ি রাখছে। তাহলে মামলা অপরাধ হয়েছে ঢাকাতে, আর যে সকল জায়গায় এই জিনিসগুলো রাখছে এই সকল জায়গা বা ঢাকা যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। পারে। তাহলে আবার পড়ি, এবার বুঝবেন। দেখেন, 181(2) ধারা অনুসারে অপরাধজনক আত্মসাৎ বা বিশ্বাসভঙ্গের যে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান হতে পারে যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের সীমার মধ্যে অভিযুক্ত ব্যক্তি সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ গ্রহণ করেছে বা সংশ্লিষ্ট সম্পত্তির কোনো অংশ রেখেছে বা অপরাধটা কি সংগঠন করেছে। বুঝতে পারছেন? আহ তাহলে আহ আপনি জাস্ট 181(2) মনে রাখার প্রয়োজন নেই, আপনি কি মনে রাখবেন? যদি একাকে। 181 মনে রেখে স্টার দিয়ে লিখলেই হবে। এবং এই ভাষায় যে লিখতে হবে এমন কোনো কথা নেই। একাকে দিই। আপনি লিখবেন যে আহ, অপরাধজনক সম্পত্তি আত্মসাৎ বা অপরাধজনক বিশ্বাসভঙ্গ যেখানে সংঘটিত হয়েছে, যেখানে সম্পত্তি গ্রহণ করেছে, অথবা যেখানে সম্পত্তি রেখেছে, এই সকল জায়গার যে কোনো এক জায়গায় মামলা একটা যাবে। মামলা হতে পারে। এরপরে চলে আসি 181 3 ধারা অনুসারে চুরির অপরাধ বা চোরাই মাল দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে। কি কি অপরাধ? চুরির চুরির অপরাধ। অপরাধ। আর চোরাই মাল কি? দখল। তখন। দখল সম্পর্কিত অপরাধের বিচার হবে যেখানে অপরাধটি সংঘটিত হয়েছে, আন্ডারলাইন করবেন, যেখানে চোরাই মাল দখলে রেখেছে। এটার অর্থ কি? ধরেন চুরি করছে ঢাকার ফার্ম গেটে, আর মোবাইলটা পাওয়া গেছে নারায়ণগঞ্জে। তাহলে চুরি ঘটছে ঢাকাতে আর পাওয়া গেছে কোথায়? নারায়ণগঞ্জে। তাহলে মামলার বিচার বা অনুসন্ধান ঢাকা বা নারায়ণগঞ্জের যে কোনো এক জায়গায় হতে পারে। যদি এটা খাগড়াছড়িতে পাওয়া যাইতো, খাগড়াছড়ি হওয়া মামলা হতে পারতো। ফৌজদারি মামলার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, ফৌজদারি মামলার ক্ষেত্রে আসামি বা বাদীর বাড়ি কোন জায়গায় এটা অপ্রাসঙ্গিক। মানে যিনি মামলা করছে তার বাড়ি কোন জায়গায় বা আসামির বাড়ি কোন জায়গা এটা দেখার প্রয়োজন নাই। আমার জিনিসটা দেখতে হবে কোথায়? যে অপরাধ ঘটছে কোথায়, পরিণাম বা ফলাফল দেখা দিয়েছে কোথায়, বা জিনিসটা পাওয়া গেছে কোথায়। ঠিক আছে? তো তারপরে দেখেন 181(4) ধারা অনুসারে মনুষ্য অপহরণের অপরাধের অনুসন্ধান বা বিচার হবে। অপহরণ তো বুঝেন, কিডন্যাপ। যারা কিডন্যাপ করলো এই কিডন্যাপের মামলা কোথায় হবে? যে আদালতের স্থানীয় অধিক্ষেত্রের মধ্যে মানুষটিকে অভিযুক্ত ব্যক্তি অপহরণ করেছে, অপহরণ যদি গোপালগঞ্জে করে, বা জোরপূর্বক হরণ করেছে বা আটক রাখা হয়েছিল। অপহরণ করছে গোপালগঞ্জে, আটক রাখা হয়েছিল খাগড়াছড়িতে, খাগড়াছড়ি থেকে উদ্ধার করছে, তাহলে মামলা হবে কোথায়? যেকোনো এক গোপালগঞ্জ জায়গায়। অথবা খাগড়াছড়ির যে কোনো এক জায়গায়। তাহলে আমরা 181-তে কোন কোন স্পেসিফিক কিছু অপরাধের কথা বলছে? একটা হলো আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চুরি, চোরাই মাল, আর হলো অপহরণ। এই অপরাধগুলোর এখতিয়ার সম্পর্কে বলছে কত ধারায়? 181। 181 ধারায়। বুঝতে পেরেছেন বিথিকা? হুম। তো একটু বলে ফেলেন তো কি কি পড়লাম এই জায়গা 181-তে কি কি পড়ছি? অপরাধজনক। চুরির অপরাধের বিচার কোথায় হবে এটা বলেন। চুরি যেখানে থেকে করছে, হুম। আর ওই চুরির জিনিসটা যেখানে রাখছে, হুম। যে কোনো এক জায়গায়। উদ্ধার। আরিফ সাহেব বলেন অপহরণ। তার অপহরণটা ওই আপনার ওটার সাথেই ওই রকমই সেম। মানে অপহরণটা যে জায়গা থেকে শুরু হয়েছে, হুম। যেখান থেকে কিডন্যাপ, না অপহরণ না কিডন্যাপ, যেখানে কিডন্যাপ করা হয়েছে সেখান থেকে ওরে যেখানে পাওয়া গেছে, হুম। হ্যাঁ, এই দুই জায়গা আপনি যেখানেই মামলা করবেন সেখানে চলবে। হুম। আচ্ছা রথিন সাহেব, আর একটা হলো যে বিশ্বাসভঙ্গর কোথায় হবে বিচার বলেন। এই ঈশ্বরচন্দ্র
আর বিষয় হচ্ছে যে আদালতের মধ্যে লাইটটা জ্বালায়। অভিযুক্ত ব্যক্তি ঘটনা ঘটাইছে হুম সেইখানে অথবা যে জায়গায় সে ইয়ে করে আপনার রাখছে, হুম। মালামাল রাখছে সেইখানে যে কোনো এক জায়গায় হতে পারে। ধন্যবাদ। এখন আমরা চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটা ধারা, সেটা হলো 182 ধারা, যে ক্ষেত্রে অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত। অনিশ্চিত শব্দটা বললেন, কখনো কখনো এমন হতে পারে যে অপরাধ কোথায় সংগঠিত হয়েছে এটা জানা যাচ্ছে না, মানে অপরাধ সংগঠনের স্থান কি অনিশ্চিত। অনিশ্চিত। এই তো দেখো। ওই যে ফৌজদারি কার্যবিধি আন্ডারলাইন করবেন 182 ধারা অনুযায়ী, যখন এটা অনিশ্চিত যে কতিপয় স্থানীয় এলাকার মধ্যে কোন এলাকায় অপরাধ সংগঠিত হয়েছে, মানে অপরাধ হয়েছে বটে, বাট কোন এলাকায় সংগঠিত হয়েছে এটা কি অনিশ্চিত। অনিশ্চিত। বিশেষ করে আহ, ঢাকা শহরে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়, ধরেন আপনার মোবাইলটা নিচে ঢাকা শহরের এক জায়গায়, এখন আপনি মামলা করতে গেছেন, গুলশান থানায় গেছেন, গুলশান থানা বলতেছে এটা বনানীর মধ্যে, বনানীর কাছে গেছেন, বনানী বলতেছে এটা গুলশানের মধ্যে। এরা দুইজন আপনারে ঘুরাচ্ছে, তো তখন ওনাদের বলতে হবে যে যে জায়গায় অনিশ্চিত সেই জায়গায় ফৌজদারি কার্যবিধির 182 ধারার বিধান অনুসারে যে কোনো জায়গায় মামলা হতে পারে, আপনারা মামলা নিলে কোনো সমস্যা হবে না। বুঝতে পারছেন? তাহলে অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত যদি হয়, তাহলে যে সকল জায়গা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই সকল জায়গার যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। ফৌজদারি কার্যবিধির কত ধারা বলেন? 182 ধারা। জি। তারপরেটা দেখেন, যখন কোনো অপরাধ আংশিক একটি স্থানীয় এলাকায় এবং বাকিটা অন্য স্থানীয় এলাকায় সংঘটিত হয়। আংশিক হয়েছে এক জায়গায় আর আংশিক হয়েছে কি আর এক জায়গায়। এটা অনেকটা এরকম হতে পারে যে আপনারে একজন গুলি করতে করতেছে, পিছন দিয়ে তাড়া করতেছে, করতে করতে ধরেন ঢাকার উত্তরা থেকে আপনারে তাড়া করা শুরু করছে ধাওয়া হত্যা করার জন্য, এবং গাজীপুরের মধ্যে গিয়ে আপনারে হত্যা করলো বা আপনার গুরুতর জখম করে পালায় গেছে। তাইলে এটা শুরু হয়েছিল কোথা থেকে? আংশিক হয়েছে উত্তরাতে আর আংশিক হয়েছে কোথায়? গাজীপুরে। তাহলে এই দুই জায়গায় যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। তারপরটা দেখেন, যে ক্ষেত্রে অপরাধটি চলমান, আন্ডারলাইন করেন চলমান, এবং একের অধিক এলাকায় সংঘটিত হতে থাকে। অনেক ক্ষেত্রে এরকম হতে থাকে, অপরাধ চলমান মানে কি অপরাধ দৌড়ানো শুরু করছে না। অপরাধ চলমান মানে হলো যে আপনি এমন একটা অপরাধ করতেছেন, এটা চলমান, চলতেছে, চলতেই আছে, চলতে আছে। কিভাবে? ওই যে ডাকাতি শুরু করছেন, একেবারে ঢাকার ট্রেনে উঠছেন আর ডাকাতি করতেছেন, তো করতেছেন কক্সবাজার পর্যন্ত করছেন। তাহলে ঢাকা থেকে কক্সবাজার যেতে যতগুলো জেলার মধ্যে দিয়ে এই ট্রেনটা গেছে, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে, ডাকাতি মামলা। কত ধারায় এটা? কত ধারা? 182। তাহলে যদি অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত হয় 182, আংশিক এক জায়গায় আংশিক আর এক জায়গায় 182, আর যদি চলমান থাকে তাহলেও কত? 182। তারপরে দেখেন, যে ক্ষেত্রে অপরাধটি বিভিন্ন স্থানীয় এলাকায় সংঘটিত কতিপয় কার্যের সমষ্টি। আহ বিভিন্ন স্থানীয় এলাকায় সংঘটিত কতিপয় কার্যের সমষ্টি মানে অপরাধ একটা, কিন্তু ওই অপরাধটা বিভিন্ন জায়গার কাজের সমষ্টি। ধরেন মামলা হয়েছে যে কোনো এলাকায় একটা সরকার পতনের আন্দোলন হয়েছে, সরকার পতন একটা কুসৃষ্টির চেষ্টা করা হয়েছিল, বাট সর্বশেষে এটা সম্ভব হয় নাই। কিন্তু যেদিন আহ এই কুসৃষ্টির চেষ্টা করা হয় সেদিন বিভিন্ন জায়গায়, ওই জেলা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ধরেন কোথাও মারপিট হয়েছে, কোথাও ভাঙচুর করছে, বা কোথাও কাউরে হত্যা করছে, বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজগুলো সংগঠিত হয়েছে, তাহলে ধরে নিতে হবে এই সকল ঘটনাগুলো একই কার্যের অংশ, এবং যেসব সকল জায়গায় এই ঘটনাগুলো ঘটছে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। তাহলে কতিপয় কার্যের সমষ্টি, সেই ক্ষেত্রে উক্ত অপরাধ বা অপরাধটি অনুসন্ধান বা বিচার এমন এলাকায় এখতিয়ার প্রয়োগকারী যে কোনো আদালত করতে পারে। তাহলে এই অপরাধের বিচার যে কোনো আদালতে করা যাবে। উদাহরণ দেখেন, একদল ডাকাত যশোর থেকে কক্সবাজারগামী ট্রেনে উঠে ডাকাতি শুরু করে এবং কক্সবাজারে এসে পুলিশ কর্তৃক ধৃত হয়। পুলিশ ধরছে কারে? কখন ধরছে? কক্সবাজার। ট্রেনটি যতগুলো জেলার মধ্যে দিয়ে ভ্রমণ করেছে সেই সকল জেলার যে কোনো একটিতে ডাকাতির অপরাধের বিচার হতে পারে। তাহলে 182 স্কোপ কিন্তু বেশি, মানে অনিশ্চয়তা, আংশিক এক জায়গায় আংশিক আর এক জায়গায়।
চলমান, আর একটা হলো কতিপয় কার্যের সমষ্টি। এই সবগুলোর ক্ষেত্রে যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। কততে বলেন? 182। 182 ধারা। আমরা চলে আসি, যে জেলায় বিচার হবে সেই ব্যাপারে সন্দেহ থাকলে হাইকোর্ট সিদ্ধান্ত নেবে। দুই জায়গায় ধরেন মামলা হতে পারে, এখন সন্দেহ দেখা দিছে যে মামলা কি কোন জায়গায় হবে, গোপালগঞ্জে হবে নাকি ঢাকা হবে, এই ব্যাপারে সন্দেহ দেখা দিছে। তাহলে সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নিবে কে? হাইকোর্ট। হাইকোর্ট ডিভিশন 185 ধারা অনুসারে। এই যে দেখেন যে 185 ধারা অনুসারে দুই বা ততোধিক আদালতের কোনটিতে কোনো অপরাধের অনুসন্ধান বা বিচার অনুষ্ঠিত হবে এরূপ কোনো প্রশ্ন দেখা দিলে সেই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে কে? হাইকোর্ট। উদাহরণ দেখেন, ক খ কে খুলনাতে গুরুতর জখম করে এবং খ ঢাকায় একটি হাসপাতালে মারা যায়। যদি খ এর হত্যার বিচার খুলনা নাকি ঢাকাতে হবে এমন প্রশ্ন উত্থাপিত হয়, তাহলে এই বিষয়ে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত নিতে পারবে যে কোন জায়গায় বিচার অনুষ্ঠিত হবে। তার মানে 185-র ক্ষেত্রে কোনো মামলা শুরুতেই দায়েরযোগ্য ছিল দুই বা ততোধিক জায়গায়, দুই বা ততোধিক জায়গায়, কিন্তু 178-এর ক্ষেত্রে কোনো মামলা শুরুতেই দায়েরযোগ্য ছিল এক জায়গায়। 178, যে যে জায়গায় অপরাধ হয়েছে মামলা সেই জায়গায়, সরকার নির্দেশ দিলে অন্য জায়গায় হতে পারে 178। আর কোন মামলা যদি শুরুতেই দুই বা ততোধিক জায়গায় দায়েরযোগ্য থাকে তাহলে যে কোনো এক জায়গায় দায়ের করা যাবে। বা এটা সন্দেহ দেখা দিচ্ছে যে কোন জায়গায় দায়ের হবে, তাহলে সিদ্ধান্ত নিবে কে? হাইকোর্ট। কত ধারায়? 185। তাহলে অনলাইনে যারা আছেন আপনাদের বলি, অনলাইনে যারা আছেন তারা একজন একটু 178 আর 185-র মধ্যে পার্থক্য বলেন। অনলাইনে যে ভাই বোনেরা আছেন একটু বলেন। জি স্যার। স্যার, 178 ধারায় পার্থক্য যদি বলতে যাই তাহলে ধারাগত তো পার্থক্য আছে, 178 185। ধারাগত এরপরে তো দরকার নাই, আসল কথা 178 বলেন। ধারায়। ধারাগত জি স্যার। এই সপ্তাহে পরীক্ষার খাতায় লিখবেন, এই জায়গায় আসল কথা বলেন। ও আচ্ছা আচ্ছা, জি স্যার। আসল কথা স্যার, সরকার করতে পারে আর ওখানে হাইকোর্ট করতে পারে 185-তে। আর সরকার করতে পারে 177 ধারায়, যে ক্ষেত্রে একটি আদালতে মামলা দায়েরের সুযোগ থাকে, সেক্ষেত্রে সরকার 178 ধারায় মামলাটা স্থানান্তর করে অন্য আদালতের এখতিয়ার। আর 185 ধারায় হাইকোর্ট স্থানান্তর করে, যে ক্ষেত্রে মামলাটা একাধিক আদালতে দায়েরের সুযোগ থাকে সেক্ষেত্রে। জি, আর যে ক্ষেত্রে শুরুতেই কোনো মামলা দায়েরযোগ্য ছিল এক জায়গায় সেক্ষেত্রে হলো সরকার 178। আর যে ক্ষেত্রে শুরুতেই কোনো মামলা দায়েরযোগ্য দুই বা ততোধিক জায়গায় সেই ক্ষেত্রে সন্দেহ দেখা দিলে সিদ্ধান্ত নেবে হাইকোর্ট 185। এই হলো কথা। আমরা চলে আসি বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের দায়। বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের দায়, এখানে ব্র্যাকেটে একটা কথা লেখেন, আমি একটু বলে দিই। 188 দ্বারা ব্র্যাকেটে লিখবেন অতিরাষ্ট্রিক প্রয়োগ। এই যে বানান দেখেন, অতি রাষ্ট্রিক প্রয়োগ। অতিরাষ্ট্রিক, সরয়া তয়রস্যি রয়কার ছয় টয় রয় রস্যি আর ক, অতিরাষ্ট্রিক। অতিরাষ্ট্রিক প্রয়োগ। যারা অতিরাষ্ট্রিক কথাটার অর্থ বুঝেন না, অতিরাষ্ট্রিক প্রয়োগ মানে হলো বাংলাদেশের বাইরে প্রয়োগ। বাংলাদেশের বাইরে প্রয়োগ মানে ফৌজদারি কার্যবিধি কি শুধু বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নাকি বাংলাদেশের বাইরেও প্রযোজ্য হতে পারে। সো ফৌজদারি কার্যবিধি অ্যাকচুয়ালি শুধু বাংলাদেশেই প্রযোজ্য না, বাংলাদেশের বাইরেও প্রযোজ্য হতে পারে। কিভাবে পারে আমরা একটু পড়বো, দেখেন যে ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা উভয় একই বিষয় নিয়ে আলোচনা করেছে। মানে ফৌজদারি কার্যবিধির যে 188 ধারার বিষয়বস্তু আর দণ্ডবিধির 4 ধারার বিষয়বস্তু হুবহু কি বলেন? এক। ফৌজদারি কার্যবিধির 188 ধারা এবং দণ্ডবিধির 4 ধারা বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের ক্ষেত্রে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের নাগরিক নয় যে কোনো ব্যক্তির ক্ষেত্রে ফৌজদারি আদালতের এখতিয়ার প্রয়োগের অনুমতি দিয়েছে। যেরকম ফৌজদারি কার্যবিধির 188 ধারা অনুযায়ী দুইটি ক্ষেত্রে বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধের জন্য কোনো ব্যক্তিকে বিচার করা যাবে। এক নম্বরটা দেখেন, যখন বাংলাদেশের কোনো নাগরিক বাংলাদেশের বাইরে কোনো স্থানে অপরাধ করে। ধরেন একজন বাংলাদেশী, সে অপরাধ করছে বাংলাদেশের বাইরে,
কোথায় করছে? বাইরে। বাংলাদেশের বাইরে এমন একটা অপরাধ করছে যেটা বাংলাদেশেও শাস্তিযোগ্য, ওই দেশেও শাস্তিযোগ্য। বাংলাদেশে একজন নাগরিক ইন্ডিয়াতে গিয়ে একজনকে খুন করছে, তাহলে ওই বাংলাদেশের বিচার বাংলাদেশে করা যাবে। এখন যদি কেউ আর বলতে পারেন স্যার ইন্ডিয়া করবে না, হ্যাঁ ইন্ডিয়া তো তাদের ল অনুসারে করতেই পারে, কিন্তু আমরাও ইচ্ছা করলে ওরকে বাংলাদেশে এনে ওর বিচার আমরা করতে পারি। যদি বাংলাদেশে ওরে পাই, ওর বিচার বাংলাদেশে করা যাবে। পরেরটা দেখেন, যখন কোনো ব্যক্তি গোল দিবেন বাংলাদেশি বা বিদেশি, বাংলাদেশি অথবা বিদেশি, মানে একজন নাগরিক যে দেশেরই নাগরিক হোক না কেন, বাংলাদেশে নিবন্ধিত কোনো জাহাজ বা বিমান যেখানেই থাকে না কেন কোনো অপরাধ করে, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো অপরাধ করে, সেটা যদি বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজে হয়, এবং সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন এবং যে কোনো দেশের নাগরিকই করুক না কেন, ধরেন বাংলাদেশি বাংলাদেশ বিমান, ইউএস বাংলা বা বাংলাদেশি বিমান আর যা যা আছে, এটা ধরেন আমেরিকার আকাশে আছে এখন, বা আমেরিকার সীমানার মধ্যে আছে, এখন বিমানের মধ্যে একজন নাগরিক আরেকজনকে হত্যা করছে, পাকিস্তানি নাগরিক ভারতীয় নাগরিককে হত্যা করছে, বিমান আছে আমেরিকার আকাশে, হত্যা করছে পাকিস্তানি নাগরিক ভারতীয় নাগরিককে, কিন্তু ওই নাগরিকের বিচার বাংলাদেশে করা যাবে। কেন যাবে? কারণ সে অপরাধটা করেছে কোথায়? বাংলাদেশ দেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজে। সো এখান থেকে যে ধরনের প্রশ্ন আসতে পারে, একটা ফ্যাক্ট দিয়ে বলতে পারে যে এর বিচার বাংলাদেশে করা যাবে কিনা। ফৌজদারি কার্যবিধি সংশ্লিষ্ট বিধানের আলোকে আলোচনা করুন। তখন আমার আলোচনা করতে হবে কত ধারা? 188 ধারা। তার মানে আমরা বলতে পারি যে ফৌজদারি কার্যবিধির 188 ধারা শুধু বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রেই প্রযোজ্য, বিষয়টা তা নয়, এটা বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে আমাদের আরিফ সাহেব, জি স্যার। আপনি 188 ধারাটা একটু ব্যাখ্যা দেন। স্যার, 188 ধারাটা একটু ক্রিটিক্যাল, সেটা হলো আবার সহজ। সেটা হলো স্যার, 188 ধারায় বলছে যে বাংলাদেশে কোনো জাহাজ বাংলাদেশের তো ছাড়িয়ে, যদি মনে করেন উগান্ডা, আমেরিকা, যেখানেই যাক না কেন, আর সেই জাহাজটা যদি হয় নিবন্ধিত বাংলাদেশে, তাহলে দেখা গেল ওই জাহাজের ভিতরে যদি কোনো সংগঠিত অপরাধ ঘটে, তাহলে ওই যে দেশেরই নাগরিক ওই দেশেই ওই বিমানের মধ্যে থাকুক না কেন, ওই যে যেহেতু বিমানটা বাংলাদেশে নিবন্ধিত, তাই ওই জাহাজের মতো অপরাধ, সংগঠিত অপরাধ বাংলাদেশেই বিচার করা যাবে, সেই নাগরিক বাংলাদেশি হোক আর বিদেশি হোক। হুম, পেশায় গেছে। আপনার কাজই তো পেছানো, সমস্যা নাই, লিখে আসতে বললে হলো। জি স্যার। এই যে রিভিউর খাতা, জি স্যার। যে টিচার বাঁচিয়ে গেছে আপনার খাতা দেখে, আবার আর একজনে এই যন্ত্রণা সহ্য করতে হবে আপনার খাতা দেখার, ঠিক আছে? যাই হোক, এটা আপনার দোষ না, অন্যরা যন্ত্রণা সহ্য করুক, আপনার লেখা দিয়ে তো লেখার তোকে আপনি লিখে আসছেন। হ্যাঁ, কপালে থাকলে চলে আসবে, সমস্যা নাই। তবে আপনারে আমি আরিফ সাহেবরে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, উনি ফান করুক, মজা করুক, যাই করুক না কেন, ওনারা আমি দুই রূপ দেখছি। দুই রূপ মানে হলো, ওনারে কখনো আমি উত্তেজিতও দেখি নাই, ওনারে ভেঙে পড়তেও দেখি নাই। আরিফ সাহেব আরিফ সাহেব, মানে আহ, আমি যখন এই যে ওনার যখন প্রথম লিখিত রেজাল্ট দিল, তখন তো ওনার রেজাল্ট আসে নাই। পরের বার যখন লিখিততে রেজাল্ট আসছে, তখন ফোনে কথা বললাম, তখনও ওনার মনে হয় না যে খুব বেশি উনি উচ্ছ্বসিত। আবার এই জায়গায় আপনাদের ভাইবার ক্লাস নিতে নিতে যখন ওনার ওই যে আপনাদের রিভিউয়ের রেজাল্ট বাতিল হয়ে গেল, তখন তো রুবেলের মাথা গরম হয়ে গেছে, সবাই আপনারা, কিন্তু উনি সবাইকে সান্ত্বনা দিচ্ছে যে আরে দূর, আমাদের রেজাল্ট আবার বহাল থাকবে না, হতাশ হয়েও না, যা হওয়ার হবে না। তা ওনারে ভেঙে পড়তেও দেখি নাই বা ওনারে উচ্ছ্বসিত হতেও দেখি নাই। এটা ঠিক আছে আরিফ সাহেব, দরকার আছে। তো ধৈর্যের উপর বড় কিছু নাই, আপনার যদি কপালে থাকে, আপনার যদি নসিবে থাকে, তাহলে যেভাবেই হোক, যত বাতিল হোক, যত যা হোক, আপনার কাছে আসবে। আর যদি না থাকে, তাহলে আসবে না। এজন্য কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু করতে না, সব ক্ষেত্রে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। আমার একটা রিভিউ রেজাল্ট দিয়েছে, আমার পাইছে আপনারটা, কিন্তু আমার রোল নাম্বার কত? আচ্ছা, তো যাই হোক, তো অনলাইনে যারা আছেন, আমরা এই যে যে অধ্যায়টা, যে প্রশ্নটা পড়লাম, বিচার বা অনুসন্ধানের স্থান 177 থেকে 188 পর্যন্ত, এর মধ্যে আমরা 77 পড়েছি, 78, 79,
80 পড়ি নাই, 81 পড়ছি, 82 পড়ছি, এরপরে 85 পড়ছি, 88 পড়ছি বা 88, যেটা। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে অনলাইনে বা অফলাইনে, দয়া করে জিজ্ঞাসা করতে পারেন, সমস্যা নাই, জিজ্ঞাসা করেন। কোথায় বোঝেন নাই বা কোনো প্রশ্ন থাকলে দয়া করে জিজ্ঞাসা করেন। স্যার আমি 181 ধারা থেকে একটু প্রশ্ন করতে যাচ্ছিলাম। 181 ধারায় একেবারে স্পেসিফিক ভাবে দুই তিনটা অপরাধের কথা বলছে, চুরির কথা, তারপর আরো দু একটা অপরাধের কথা বললো, অপহরণের কথা। তো ওটা প্রশ্নটা প্রশ্ন হচ্ছে করেন। স্যার, যদি অন্য অন্য অপরাধ হয় সম্পত্তি রিলেটেড, যেমন বল প্রয়োগ করে সম্পত্তি আদায়, তারপর ডাকাতির কথা যদি বলি, এগুলো তাহলে স্যার কি আসবে না এখানে? না, এগুলা তো আর যদি আসতো তাহলে তো স্পেসিফিক বলেই দিত, এগুলার জন্য তো আলাদা ধারা আছেই। আপনি 79-তে ফেলতে পারেন, আপনি 82-তে ফেলতে পারেন, আপনি 77-এ ফেলতে পারেন। 182-র মধ্যেই সবকিছু আনা যায়। জি, বুঝছেন? 81টার মূলত আমার সম্পত্তি রিলেটেড মানে মনে হচ্ছে আর কি 81টা। আর 81 যা পড়ছি ওইগুলাই, এর বাইরে পেঁচাইতে জি যাবেন স্যার। না। ওইটা যে যতগুলো পড়ছে এইগুলাই, আপনি তো 81 নিয়ে থিসিস করবেন না। 181-তে কয়টা না স্যার। অপরাধ? চুরি, চোরাই মাল গ্রহণ, অপহরণ, আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, এগুলা ছাড়া আর ওই জায়গায় নাই। আর আপনি যদি বলেন যে সম্পত্তি রিলেটেড অন্য অপরাধ, ছিনতাই, মানে দস্যুতা, ডাকাতি, এইগুলা তাইলে কোথায় যাবে? এগুলা তো ওই যে জি স্যার। 77 আছে, 79 আছে, 82 আছে, দরকার নাই তো। আমরা এর ভিতর ফেলাইতে আচ্ছা পারলেই স্যার, জি স্যার। সমস্যা নাই। আচ্ছা স্যার, ধন্যবাদ, জি স্যার। জি, জি। জি, আর কোনো প্রশ্ন অন্য অনলাইনে যারা আছেন? তাহলে আমরা যাই পড়ি না কেন, চেষ্টা করবেন পড়া শেষে 30 সেকেন্ড 1 মিনিটের মধ্যে কি পড়লাম এটা সামারি মনে রাখার। সামারি আমি মনে রাখবো যে অনুসন্ধান বা বিচারের স্থান 177 থেকে 179, এর মধ্যে 177-এ বলছে অপরাধ যে জায়গায়, মামলা সে জায়গায়। 178-এ বলছে অপরাধ যে জায়গায় সরকার নির্দেশ দিলে অন্য জায়গায় বিচার হতে পারে। 179-তে বলছে অপরাধ যে জায়গায়, পরিণাম বা ফলাফল যে জায়গায়, এই সব জায়গায় যে কোনো এক জায়গায় হতে পারে। 80 আমরা পড়ি নাই। 81-তে আত্মসাৎ, বিশ্বাসভঙ্গ, চুরি, চোরাই মাল, অপহরণ, এইগুলার ক্ষেত্রে যে জায়গায় অপরাধ ঘটছে, যে জায়গা আসামি জিনিসপত্র রাখতে বা যে জায়গা থেকে তাদের উদ্ধার করা হয়েছে, যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এটা হলো 81। 182-তে বলছে যে অপরাধ সংগঠনের স্থান অনিশ্চিত হলে, আংশিক এক জায়গায়, আংশিক আর এক জায়গায়। তারপরে আপনার যদি এটা চলমান অপরাধ, যদি কি থাকে চলমান, আর এটা যদি কতিপয় কার্যের সমষ্টি হয়, তাহলে কত ধারা? 182, 182, এসব জায়গায় যে কোনো এক জায়গায় মামলা হতে পারে। এরপরে যখন কোনো মামলা দায়ের করা যায় 2 বা ততোধিক জায়গায়, কোথায় দায়ের করা হবে এইটা নিয়ে যদি সন্দেহ দেখা যায়, সিদ্ধান্ত নেবে হাইকোর্ট বিভাগ। কত? 185। আর ফৌজদারি কার্যবিধির অতিরাষ্ট্রিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করছে ফৌজদারি কার্যবিধির 188 ধারায়। 188 ধারায় এটা বাংলাদেশি নাগরিক যদি পৃথিবীর অন্য যে কোনো দেশে অপরাধ করে, তার বিচার ফৌজদারি কার্যবিধি অনুসারে করা যাবে। আর বাংলাদেশে নিবন্ধিত জাহাজ বা উড়োজাহাজ, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন, এর মধ্যে যদি কেউ অপরাধ করে, যে দেশেরই নাগরিক হোক না কেন, তার বিচার বাংলাদেশে করা যাবে। এই তো এতক্ষণ ধরে এই জিনিসটাই পড়লাম, এটাই হলো সমাজ। তো আমরা এর পরের প্রশ্নে চলে আসি। 11-এর ক দেখেন, অপরাধ আমলে আনা, টেকিং কগনিজেন্স বা বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন? ইংরেজিতে বলে টেকিং কগনিজেন্স, বাংলায় এটাকে বলে আমলে আনা বা বিচারার্থে গ্রহণ। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে আনার পদ্ধতিগুলো কি কি? ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে আনার কি পদ্ধতিগুলো কি কি? তো তার আগে আমি একটু এর আগের ক্লাসগুলোতে আমরা যে পড়ছি, দেখি আপনাদের একটু জিজ্ঞাসা করি। বিথিকা, একটা ফৌজদারি মামলা কয়ভাবে দায়ের করা যায় বলেন? 2 ভাবে। কোথায় কোথায়? একটা হলো থানায়, একটা হুম, হলো আদালত। থানায় কেমনে করে? থানার A to Z আমরা পড়ছি। থানায় যদি আমলযোগ্য অপরাধের তথ্য দেয় তাহলে কি হয় বলেন? তাহলে এই এজাহার অথবা এই যে প্রাথমিক তো এজাহারের পরে হয় এফআইআর। প্রাথমিক এফআইআর। এফআইআর, আর তারপরে যদি আমল অযোগ্য দেয়? তাহলে এটা হবে জিডি। তবে আমল অযোগ্য এবং যোগ্য থানায় আদালত করা যায়। আদালতের কথা বলি নাই, থানায় আমল অযোগ্য অপরাধের তথ্য জানাইছেন, এখন থানা কর্তৃপক্ষ কি করবে? কি এন্ট্রি করবে?
জিডি। জিডি, তারপরে জিডি হলে কি তদন্ত সাথে সাথে করতে পারবে? না, পারবে না। আরো কোথায় পাঠাবে? অনুমতি দিতে হবে। আদালতের অনুমতি দিলে করতে পারবে, না হলে পারবে না। এটা হলো 155। আর আমলযোগ্যের ক্ষেত্রে হলে থানায় 100। মনে আছে? এরপরে আমরা তদন্তের ক্ষেত্রে কোন কোন বিধিবিধান অনুসরণ করবে সেটা ওই যে 160 থেকে 74 পর্যন্ত আমরা ভালোভাবে পড়ছি। এখন কোর্টে যে মামলা করে এটা করব। কোর্টে মামলা করে মানে ম্যাজিস্ট্রেটের কাছে। কোন ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল। নির্বাহী ম্যাজিস্ট্রেট না কিন্তু। কোন ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা দায়ের করে এই মামলাকে বলে হচ্ছে আপনার সিআর মামলা, চেয়ারম্যান। কমপ্লেইন রেজিস্টার্ড কেস। এখন এই সিআর মামলার ক্ষেত্রে 200 ধারায় নেয় হলো জবানবন্দি। একটু পরে পড়বো। 200 ধারায় জবানবন্দি মানে হলো যিনি মামলা দায়ের করলো তারে কাঠগড়ায় দাঁড় করায় বলবে যে যা বলিব সত্য বলিব, সত্য বলিব, মিথ্যা বলবো না। এরপরে যে আইনজীবী, বাদী পক্ষের আইনজীবী, সে বাদীর জবানবন্দি নিবে যে কি নাম কি, অমুক, বয়স কত, এত, পিতামাতার নাম কি, এই, আসামির বাড়ি কোথায়, অমুক জায়গায়, ঘটনা ঘটছে কবে, অমুক জায়গায়, কি কি ঘটনা ঘটছে বলে। বললো যে অমুক তারিখে, অমুক তারিখে বসে আমার কাছে যৌতুক চাইছে, বা এখন আমি বিচার চাই। এখন পরে সাবমিশন দেয় উকিল সাহেব আদালতের কাছে যে ওনার এই ঘটনা ঘটছে, অসহায় মহিলা ওনার কাছে যৌতুকের নিমিত্তে মারপিট করছে, যৌতুক চাই। সো আসামির প্রতি একটা প্রসেস ইস্যু করতে মর্জি হয়। প্রসেস ইস্যু মানে আইদার সমন আর ওয়ারেন্ট, অথবা বলতে পারে একটা ওয়ারেন্ট ইস্যু করতে মর্জি হয়, অথবা আরো বলতে পারেন যে আইনগত পদক্ষেপ নিতে মর্জি হয়। এখন এই যে যে জবানবন্দি গ্রহণ করে, এই জবানবন্দিটা গ্রহণ করে কত ধারায়? 200 ধারায়। এখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উকিল সাহেবের কাজ তো শেষ, উনি তো প্রার্থনা জানাইলেন। এখন ম্যাজিস্ট্রেট মহোদয় কি করবেন? ম্যাজিস্ট্রেট মহোদয় আহ, কি তদন্ত দিবে, অনুসন্ধান দিবে, নাকি সমন দিবে, ওয়ারেন্ট দিবে, নাকি খারিজ করবে, নাকি এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিবে, নাকি ফেরত দিবে, এটা একান্তই ওনার বিবেচনামূলক ক্ষমতা। এখন ওনার কাছে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে উনি যদি মনে করে যে না আসলেই যৌতুক চাইছে, এটার ঘটনার সত্যতা আছে, তাহলে উনি এটা আমলে নেবেন। কি নিশ্চয় নেবেন? আমল। আমলে নেবেন। আমলে নেওয়ার আর এক কথা হলো বিচারার্থে গ্রহণ। আমলে নেয় ম্যাজিস্ট্রেট 190 ধারায়। কত ধারায়? 190 ধারায়। ভাইভাতে প্রচুর প্রশ্ন আসছে। আপনারা আল্লাহর রহমতে ভাই যদি যান, আপনাদেরও আসতে পারে যে শুধু প্রশ্ন করছে ম্যাজিস্ট্রেট আমলে নেয় কত ধারায়? 190 ধারায়। এখন আমলে নেওয়া অর্থ আসলে কি? আমরা তো অনেকেই বুঝি আমলে নেওয়া, বইতেও পরিষ্কার করে বলে নাই যে আমলে নেওয়া অর্থ কি। আমলে নেওয়া অর্থ জায়গা বলছে বিচারার্থে গ্রহণ করলো। এখন বিচারার্থে গ্রহণ মানে কি? আমলে নেওয়া অর্থ হলো যে ওনার কাছে প্রাথমিকভাবে মনে হইছে যে এই ঘটনার সত্যতা আছে, এটা আদৌ ঘটছে। আপনি যখন আহ কোনো কাঁঠাল কিনতে গেছেন, ধরেন কাঁঠাল কিনতে যাইয়া একটা কাঁঠাল দেখে তার চেহারা সুরত দেখে তার সুঘ্রাণ নাকে আসছে, মনে হয়েছে যে এটা ভালো হতে পারে, সাথে সাথে বাড়ি কিনে নিয়ে গেলেন, এটা হলো আমলে নেওয়া। বুঝতে পারছেন? এখন বাসায় গিয়ে কি হয়েছে না না হয়েছে সেটা হলো পরের ব্যাপার, কিন্তু প্রাথমিকভাবে যে আপনার পছন্দ হয়েছে এটাই হচ্ছে কি আমলে নেওয়া। অর্থাৎ বিচারক মহোদয়ের কাছে মনে হয়েছে যে আসলে এই ঘটনা ঘটতে পারে, এটাই কি আমলে নেওয়া। আর আমলে নেয় 190 ধারায়। আমলে নেওয়া মানে হলো প্রসেস ইস্যু করা 204 ধারায়। হোয়াট ইজ প্রসেস ইস্যু? প্রসেস ইস্যু মানে হলো আইদার সমন আর ওয়ারেন্ট। 190 ধারায় আমলে নেওয়া মানে হলো হয় আসামির প্রতি সমন ইস্যু করবে, না হলে কি ওয়ারেন্ট ইস্যু করবে। বুঝছেন? তাহলে আমলে নেওয়া মানে কি? প্রাথমিকভাবে এই ঘটনা ঘটেছে, এই সত্যতা ম্যাজিস্ট্রেট উপলব্ধি করে আমলে নিবে 190 ধারায়। আর আমলে নেওয়ার অর্থ কি? সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। কত ধারায়? 204 ধারায়। তাহলে 190 এর সাথে সম্পর্ক আছে কার? 204। এখন আপনারা জানেন, তারপরেও বলি, যদি বলেন যে স্যার সমন দিবে কখন আর ওয়ারেন্ট দিবে কখন, এটা আসলে নির্ভর করে ওই কোন ধারার অপরাধ। আর সমন নাকি ওয়ারেন্ট দেবে এই সম্পর্কে আছে দ্বিতীয় তফসিলের কত কলমে? দ্বিতীয় তফসিলের 4র্থ কলামে। তো যদি সমন দেয়, সমন অনুসারে আসামি হাজির হবে। আর ওয়ারেন্ট দিলে তো আসামি পুলিশ ধরে নিয়ে আসবে। সমন আর ওয়ারেন্টের পার্থক্য হলো সমনের ক্ষেত্রে আসামি নিজের ইচ্ছা হাজির হয়, আর ওয়ারেন্টের ক্ষেত্রে ওনারে ধরে নিয়ে আসে। তো তো তাহলে আমরা একটু এটার পার্থক্য পড়ি, মানে একটু ব্যাখ্যা পড়ি যে আমলে নেওয়া অর্থ আসলে কি বোঝায়। দেখেন, উত্তর পড়ি। অপরাধ আমলে আনা, টেকিং কগনিজেন্স বা বিচারার্থে গ্রহণ বলতে কি বুঝেন? ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ বিচারার্থে আমলে আনার পদ্ধতিগুলো কি কি? অপরাধ আমলে নেওয়া, টেকিং কগনিজেন্স। টেকিং কগনিজেন্স এর কোনো ব্যাখ্যা আইনে না থাকলেও
উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্ত দ্বারা এর সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়। মানে ফৌজদারি কার্যবিধিতে কিন্তু কোথাও বলে নাই যে আমলে নেওয়া বলতে তুমি কি বুঝো, এটার সংজ্ঞা কিন্তু ওখানে নাই, ব্যাখ্যা কিন্তু ওখানে নাই। কগনিজেন্স শব্দের অর্থ ঘটনা সম্পর্কে অবহিত হওয়া এবং বিচারিকভাবে কি নেওয়া, গোচরে নেওয়া। আদালত বা ট্রাইব্যুনাল অপরাধীর বিষয়ে নয়, বরং অপরাধের বিষয়ে আমলে গ্রহণ করে। আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক নালিশ বা পুলিশ প্রতিবেদনে বর্ণিত অপরাধের বিষয়ে আন্ডারলাইন করবেন, তার বিচারিক মন প্রয়োগ করা মাত্রই বলা হয় যে কগনিজেন্স বা বিচারার্থে অপরাধ আমলে নেওয়া হয়েছে। যখন আদালত অভিযোগ সম্পর্কে অবহিত হয়, নালিশ বা পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্যের উপর মনোনিবেশ করে এবং আনীত অভিযোগ প্রমাণিত হবে অথবা একটি অপরাধ প্রমাণিত হবে মর্মে সন্তুষ্ট হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয়, তখন বলা হয় যে আদালত উক্ত অপরাধ বিচারার্থে আমলে গ্রহণ করেছে। ফৌজদারি কার্যবিধির 190 ধারায় অপরাধ আমলে গ্রহণ বিষয়ে বলা হয়েছে। কত ধারায়? 190 ধারায়। অর্থাৎ ফৌজদারি কার্যবিধি 1898 এর 200 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশকারীর জবানবন্দি গ্রহণের পরে, আন্ডারলাইন করবেন, 200 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করলে ম্যাজিস্ট্রেট 190 ধারায় কোনো অপরাধ আমলে নিয়েছে বলে গণ্য হবে। কি খুঁজে পান না? উল্টে গেছে। ইউনিভার্সাল কি? এই যে এই যে। তো উল্টে গেছে। দ্বিতীয় বেলায় মানে পৃষ্ঠে এই কোন একটা ওই কোন একটা পরে আজকে যেটা দিচ্ছে সেটাই করছেন, এই জন্য দেখে গেছে। আগে পেজ ছিল 38, আবার 37 দিতেছে না ভাই। আচ্ছা দেখেন তো, তাহলে আমলে নেওয়া মানে হলো 190 ধারায় আমলে নেওয়া মানে হলো 204 ধারায় প্রসেস ইস্যু করা। প্রসেস ইস্যু মানে কি? সমন অথবা ওয়ারেন্ট। বুঝছেন? এখন আমরা চলে আসি যে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে আনার পদ্ধতি। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে আনার পদ্ধতি 190 ধারায় বর্ণনা করা হয়েছে। এই ধারার বিধান অনুযায়ী নিম্নলিখিত ম্যাজিস্ট্রেটগণ অপরাধ আমলে নিতে পারে। কে কে অপরাধ আমলে নিতে পারে? কোর্টে যারা যান তারা জানেন যে কলেজে কগনিজেন্স কোর্ট আমলি আদালত শুরু হয়েছে। আমলি আদালতের কাজ হচ্ছে অনুসন্ধান করা, মানে প্রাথমিক যে আপনার পুত্র নাকি? ও আচ্ছা। আচ্ছা। আমলি আদালত কারা কারা করতে পারে সেই জায়গায় আমরা চলে আসি। দেখেন, প্রথমে দেখি আমরা মানে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে মহানগর এলাকায় এই দুইজনই পারে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর কে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন আদার দেন মহানগর এলাকা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত কে অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে আমার মনে রাখতে হবে যে মহানগর এলাকায় হলে আমলে নিতে পারে কে? চিফ মেট্রোপলিটন বা মেট্রোপলিটন। আর জেলা পর্যায়ে হলে বা আদার দ্যান মেট্রোপলিটন এরিয়া চিফ জুডিশিয়াল পারে, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট পারে, ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট পারে। এছাড়া ধারা দেখেন, এছাড়া ধারা 190 এর 4 ধারা অনুযায়ী সরকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে। আপনারা জানেন যে আহ, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কত সালে বলেন? 2007 সালে পৃথক হয়েছে, 2007 সালে, বাট অ্যাকচুয়ালি পৃথক হলো এই যে 2007 সালে অ্যাকচুয়ালি পৃথক হলো 2025-এ এসে, 2025-এ আসে। আর মানসিক ভাবে পৃথক কবে হইতে পারে আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে এমনি তো ক্ষমতাগত দিক থেকে পৃথক হয়েছে, এখন মানসিক ভাবে বিচারকরা কবে পৃথক হবে এটা আল্লাহই ভালো জানে। তো যাই হোক, তো বর্তমানে 2007 সাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো বিচারিক ক্ষমতা নাই। নির্বাহী ম্যাজিস্ট্রেট শুধু ওই যে 107 ধারার মামলা, 108, 9, 10 আর 144, 145, ওগুলো তো পিটিশন মামলা, ওগুলা সিআর মামলা না, জিআর মামলাও না। এবং ওই মামলায় নিতে পারে, কিন্তু সরকার যদি নির্দেশ দেয় তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটও আমলে নেওয়ার ক্ষমতা প্রদান করতে পারে। উপরোল্লিখিত ম্যাজিস্ট্রেটগণ 190 ধারায় 3টি উৎসের উপর ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। কয়টা উৎস? 3টি। সেগুলো কি কি দেখেন? নালিশের ভিত্তিতে 190 ক, নালিশের ভিত্তিতে 190 ক, মানে সিআর মামলা আমলে নেয় 190 ক। পুলিশ রিপোর্টের ভিত্তিতে 190 খ, 190 খ, জি। এটা হলো জিআর বা নন জিআর। আর তথ্য বা নিজস্ব জ্ঞান বা সন্দেহবশত কোনো তথ্য পেলে 190 গ, মানে ওনার কাছে কেউ আপনার ইয়া করে নাই, অভিযোগ করে নাই,
উনি নিজে নিজেই আমলে নিতে পারে 190 ক। তাহলে নালিশের ভিত্তিতে 190 ক, পুলিশ রিপোর্টের ভিত্তিতে 190 খ, তথ্য বা নিজস্ব জ্ঞান বা সন্দেহবশত কোনো তথ্য পেলে 190 এমসিকিউতে প্রশ্ন আসে যে কয়টি উৎসের উপর ভিত্তি করে অপরাধ আমলে নিতে পারে, কয়টি উৎসের উপর? 3টি উৎসের উপর। তাহলে দেখেন উপরোক্ত উপযুক্ত 3টি উৎসের উপর ভিত্তি করে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। ম্যাজিস্ট্রেট কোন পদ্ধতি অনুসরণ করে অপরাধ আমলে নিবে তা আইনে সরাসরি বলে নেই, তবে ফৌজদারি কার্যবিধি ও উচ্চ আদালতের বিভিন্ন সিদ্ধান্তের পর্যালোচনা অনুযায়ী নিম্নোক্ত পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নিতে পারে। তো প্রথমে আমরা চলে আসি যে নালিশির ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া, মানে সিআর মামলা আমলে নেয় কততে? 190 ক। যদি দেখেন যে অপরাধ সংগঠনকারী ঘটনার সমূহ উল্লেখ করে দাখিলকৃত নালিশ গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় অপরাধটি আমলে নিতে পারে। এই ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ফৌজদারি কার্যবিধির 200 ধারার অধীন অভিযোগ দায়েরকারী ব্যক্তির জবানবন্দি গ্রহণ করা। সো এটা আসলে মুখস্থ করার কিছু নাই। আপনি বলবেন যে নালিশি দরখাস্তের ক্ষেত্রে প্রথমে জবানবন্দি নাই কত ধারায়? 200 ধারায়, তারপর আমলে নাই 190 ক ধারায়। এছাড়া নারাজি পিটিশন গ্রহণ করে ম্যাজিস্ট্রেট 190 ক ধারায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করার নির্দেশ দিতে পারে। তাহলে আমরা মনে রাখবো নালিশি দরখাস্ত আমলে নেয় 190 ক, আবার পুলিশ আবার নারাজি দরখাস্ত আমলে নেয় কততে? 190 ক। এরপরে আমরা চলে আসি পুলিশ তদন্ত প্রতিবেদনের ভিত্তি করে 190 খ ধারায় ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে। পুলিশ রিপোর্ট কিন্তু আমরা বিস্তারিত পড়ে এসেছি। পুলিশ রিপোর্ট কাকে বলে বলেন তো? পুলিশ রিপোর্ট কাকে বলে? পুলিশ রিপোর্ট হলো প্রতিদিনের যে চার্জশিট, আইদার চার্জশিট আর ফাইনাল রিপোর্ট, নাকি? তদন্ত শেষে যদি চার্জশিট বা ফাইনাল রিপোর্ট দেয় এটারই কি বলে? পুলিশ রিপোর্ট। ওই যে বলছিলাম না সেন্ট আপ নট সেন্ট আপ, মনে আছে? সেন্ট আপ মানে হলো চার্জশিটে নাম আছে, আর নট সেন্ট আপ মানে হলো ওই কজন কি ফাইনাল রিপোর্ট। আচ্ছা, পুলিশ তদন্ত সমাপ্ত করে চার্জশিট প্রদান করলে উক্ত চার্জশিটের ভিত্তিতে অপরাধটি আমলে নিতে পারে। পুলিশ তদন্ত সম্পন্ন করার পর চূড়ান্ত প্রতিবেদন দাখিল করলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। কিন্তু যেহেতু আহ, পুলিশের চূড়ান্ত প্রতিবেদন ম্যাজিস্ট্রেটের উপর বাধ্যকর না, সেহেতু ম্যাজিস্ট্রেট চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে অপরাধ আমলে নিতে পারে, এমন আমলে নিয়ে থাকে চার্জশিটের ভিত্তিতে। আব্দুল সালাম বনাম রাষ্ট্র, আন্ডারলাইন করেন, আব্দুল সালাম বনাম রাষ্ট্র 36 ডিএলআর এডি 58 মামলায় বলা হয়েছে যখন ফাইনাল রিপোর্ট জমা দেওয়া হয় ম্যাজিস্ট্রেট পুলিশ রিপোর্ট গ্রহণ করতে বাধ্য নয়, বরং সে তার বিচারিক স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে এবং পুলিশ কর্তৃক দাখিলকৃত নথিতে অপরাধের সত্যতা খুঁজে পেলে ফাইনাল রিপোর্টের ভিত্তিতে 190 খ ধারায় অপরাধ আমলে নিতে পারে। তো আমার মূল যে কথা যে চার্জশিট দেখ বা ফাইনাল রিপোর্ট দেখ, আমলে নিতে কিন্তু বাধ্য না, ওনার ইচ্ছা করলে আমলে নিতে পারে। 190 খ। তাহলে নালিশি দরখাস্তের ভিত্তিতে 190 ক, পুলিশ রিপোর্টের ভিত্তিতে কত? 190 খ। আমরা চলে আসি অন্য কোনো উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে। অন্য কোনো উৎস হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধারা 190 গ ধারা অনুসারে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা ম্যাজিস্ট্রেট বলতে পারেন নিজস্ব জ্ঞান বা ব্যক্তিগতভাবে বা সন্দেহবশত, সুমোটো, সন্দেহবশত মানে স্বেচ্ছায় ইংরেজি কি? সুমোটো। ঠিক আছে? তো তাহলে যে আপনার 190 গ ধারা অনুসারে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বা ম্যাজিস্ট্রেট নিজস্ব জ্ঞান বা ব্যক্তিগতভাবে বা সন্দেহবশত তথ্য পেলে অপরাধ আমলে নিতে পারে। এটার অর্থ হলো যে ওনার কাছে কেউ মামলা করে নাই, উনি নিজের ইচ্ছায় যদি মনে হয় যে অমুক জায়গা অপরাধ হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে, তাহলে উনি সরাসরি আমলে নিতে পারে। এটা আছে কত? 190 গ। তাহলে আমলে নাই কয়টি উৎসের উপর ভিত্তি করে? 3টি। নালিশি মামলা হলো 190 ক, পুলিশ রিপোর্ট হলো 190 ক, আর নিজের ইচ্ছা হলে 190 ক। আমরা আর একটু পরে আজকের ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে এই অংশটুকু যে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি বা দায়রা আদালত কি। 11 খ দেখেন, দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি কি। দায়রা আদালত আদি এখতিয়ার সম্পূর্ণ আদালত হিসেবে, আদি এখতিয়ার সম্পূর্ণ লেখা আছে, আদি এখতিয়ার সম্পন্ন লেখেন, সম্পন্ন, সম্পন্ন, সময় প নয় ন। দায়রা আদালত আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে কোনো অপরাধ আমলে নিতে পারে কিনা।
তো এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম যে আমলে নেয় ম্যাজিস্ট্রেট আদালত কত ধারায়? 190, 90 ধারায়। এখন আমলে নিতে কি দায়রা আদালত পারে কিনা? দায়রা আদালত পারে, বাট দায়রা আদালত আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে না। আগে মামলা নিয়ে যেতে হবে ম্যাজিস্ট্রেটের কাছে, ম্যাজিস্ট্রেট যদি পাঠায় দায়রা আদালতের কাছে তাহলে দায়রা আদালত আমলে নিতে পারে। দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেওয়ার পদ্ধতি দেখেন। মামলা আমলে নেওয়ার ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে দায়রা কোর্টে পাঠানোর পর 193 এক ধারা অনুযায়ী দায়রা জজ অপরাধ বিচারার্থে হবে, এটা একটু ইয়ে হয়ে গেছে, বিচারার্থে, ওই রটা কেটে দেন, বিচারার্থে আমলে নিতে পারে, বিচারার্থে আমলে নিতে পারে। সুতরাং আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কোনো অপরাধ আমলে নিতে পারে না। পরীক্ষায় যদি আসে, এমসিকিউতে আসে যে ম্যাজিস্ট্রেট আমলে নেয় কত ধারায়? 190। দায়রা জজ আমলে নেয় কততে? 193। বাট দায়রা জজ আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে না। তারপরে দেখেন যে আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে নেন। আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে না হরিপদ বিশ্বাস বনাম রাষ্ট্র। হরিপদ বিশ্বাস বনাম রাষ্ট্র 34 ডিএলআর এডি 142 মামলায় বলা হয়েছে যে আদি আদালত হিসেবে দায়রা আদালত অপরাধ আমলে নিতে পারে না। আদি আদালত হিসেবে অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার দায়রা আদালতের নাই। তিনি আমলে নিতে পারে, বাট আদি এখতিয়ার সম্পন্ন আদালত হিসেবে আমলে নিতে পারে না। বুঝতেন? মানে স্যার 205-এর সি যখন ট্রান্সফার করে তখন উনি 193-তে গ্রহণ করে, তো সেই ট্রান্সফার ওইদিকে না যাই, যদি ওনার কাছে পাঠাই তাহলে আমলে নিতে পারে। সবসময় যে 205 প্রযোজ্য তা না, জাস্ট মনে রাখেন যে প্রথমে যেতে হবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে, তারপরে আমলে নেয় হচ্ছে এই 193-তে। ম্যাজিস্ট্রেট যে কোনো ভাবে তার কাছে পাঠাবে। তারপরে এটা বিশেষ পরিস্থিতিতে, নর্মালি সকল মামলা আমলে নেয় ম্যাজিস্ট্রেটই। পুলিশ রিপোর্ট হত্যা মামলাও আমলে নেয় কি? ম্যাজিস্ট্রেট। পুলিশ রিপোর্ট আমলে নেয় ম্যাজিস্ট্রেট। তাহলে বলতে পারেন যে দায়রা আদালত তাহলে কোন ক্ষেত্রে নেয়? বিশেষ ক্ষেত্রে। বিশেষ ক্ষেত্র কি বলতে পারতেছি না। বিশেষ ক্ষেত্রে উনি আমলে নেওয়ার এখতিয়ার ওনার আছে, বাট নরমালি আমলে নেওয়ার অধিকার একমাত্র কার? ম্যাজিস্ট্রেট। বাট ওনার ক্ষমতা দিয়ে রাখছে যে বিশেষ ক্ষেত্রে উনিও আমলে নিতে পারে। আপনার অনেক জিনিসপত্র আছে, ধরেন আপনার বাসায় অনেক জামা কাপড় আছে, আপনি পরেন না, কিন্তু ভবিষ্যতে লাগলে পড়তে পারেন। হ্যাঁ, সেটা দায়রা আদালত। যে অনেক জিনিসপত্র আপনার আপনার আমি যদি এই কথা বলি শুনেন, সকলের বাসায় শোকেজের মধ্যে, বা আপনি যে ওখানে আছে যে থালা বাসন, কাচের কাচের প্লেট কাপ পিরিচ এগুলো আছে না, ডিনার সেট আছে না, বাট এইগুলা দেখা গেল বছরে একবার ব্যবহার করেন কিনা তাও সন্দেহ আছে। ওই জিনিসগুলো থাকে, যদি বাই এনি চান্স কখনো লাগে তাহলে কি বের করবো। তো বিষয়টা হলো অনেকটা এরকম যে আইনে অনেক বিধান থাকে। আপনি যদি যখন কোর্টে যাবেন, তখন যখন কোর্ট প্র্যাকটিস করবেন সিরিয়াসলি, তখন এই ধারাগুলোর 80% আপনি ভুলে যাবেন, কারণ ওই জায়গায় নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কাজ হয়, কিন্তু পরীক্ষায় পাশের জন্য অনেক কিছু জানা লাগে। এই আর কি। সো আমাদের লিখিত আগামীকাল 3টায় ক্লাস আছে, যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করেন। আর অনলাইনে যারা আছেন ভর্তি হয়ে যান, আর আমার পার্সোনালি নক করেন, আমি আপনাদের ওই পিডিএফ দিয়ে দিব। আর কোনো প্রশ্ন থাকলে করেন, আর না হলে আজকে এই পর্যন্তই। ভালো থাকেন, একটু পরে ইউটিউবে ক্লাস পেয়ে যাবেন। আর যদি কেউ থাকে বা অন্যান্য যারা মিস করছেন বা অন্যান্য যারা ক্লাস করতে আগ্রহী তাদের অবগত করেন, শুক্রবার থেকে আমরা একেবারেই শুরু থেকে আবার পড়বো। যারা মিস টিস করছেন, শুরু থেকে যেহেতু নোট আপডেট করা হয়েছে, ওখানে নতুন নতুন অনেক জিনিস ইনক্লুড করা হয়েছে, এই কারণে শুরু থেকে আবার শুক্রবার থেকে পড়বো আর কি, ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।